প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনামে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের, মাহবুবুল আলম মিলন। আমাদের সাথে আজকে সংবাদ বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রহিম, বাংলাদেশ বেতার। রহিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনই নয়, আজকেও পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আজকে যার সৌজন্য অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর স্বত্বাধিকারী জনাব কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। হাতে নিচ্ছি পত্রিকা জানিয়ে দিচ্ছি আজকে কি কি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। আজকে সিল টিভির স্টুডিওতে এসছে যে জাতীয় দৈনিক যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক জনতা বার্তা এবং শ্যামল সিলেট। আমি তিনটি পত্রিকারই শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো। রহিম ভাই, আপনি বেশ কিছুদিন পরে আসছেন আমাদের কাছে, আপনার বিশ্লেষণ খুব আমারও ভালো লাগে, অবশ্যই পাঠক মুগ্ধ আপনার বিশ্লেষণে। আজকেও সুন্দর বিশ্লেষণ শুনবো আপনার কাছ থেকে, ধন্যবাদ। পত্রিকা নিচ্ছে হাতে। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিই। আজ 21 এপ্রিল 2026, 8 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 2 জিলকদ 1447 হিজরি। পত্রিকায় প্রথম খবরটাই হচ্ছে নেতিবাচক খবর, লাল কালিয়ে লেখা। ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ, 24 কার্টুন পড়ে আছে মানবাধিকার কমিশনে। অর্থাৎ ওই যে ফিতার দৌরাত্ম যেটাকে বলা হয়, জাতীয় সারা পৃথিবীর যে সংকট, সেই সংকটের কথা আসছে। জাতীয় সংসদ অধিবেশনে জ্বালানি সংকট নিয়ে জামাত আমির ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক। অনিশ্চয়তার মাঝে চুক্তির তোড়জোড়, ইসলামাবাদে কাল শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। আমরা কাগজে কলমে দেখছি, জানি না এটা কি হবে। স্বস্তির সংবাদ। কিছু দল জনগণকে বিভ্রান্ত করছে, বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী। এসএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু। আমরা যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেক ছাত্রদের প্রতি আমরা আমাদের দোয়া, আন্তরিক অভিনন্দন, তারা যেন ভালো রেজাল্ট করে সবাই বেরিয়ে আসে। আরো খবর, রাজনৈতিক খবর দেশের। ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন বিএনপির, সংরক্ষিত 36 আসনে প্রার্থী ঘোষণা। এখানে 6 জনের ছবি আসছে, আরো হয়তো ছবি পর্যায়ক্রমে জাতীয় পত্রিকায়, অন্যান্য পত্রিকায় দেখবো। 2 মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, ভিড় কমেনি, তেলের অপেক্ষার সময় কমছে। অপেক্ষার সময় কমছে, এটা একটা ভালো সংকেতই বলা যায় আর কি। এই ছিল মোটামুটি 5 মিশালি খবর নিয়ে যুগান্তরের প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসি আমরা। শেষ পৃষ্ঠায় যুগান্তরের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বাজারে, পণ্যের বাড়তি দামে ক্রেতার হাঁসফাঁস। অর্থাৎ জ্বালানি তেলের কারণেই কিন্তু পণ্যের দামটা বাড়ছে এবং ক্রেতারা হাঁসফাঁসের মধ্যে আছে। বেসরকারি ডিপুর চার্জ বাড়লো 8.5%, জ্বালানি দাম বৃদ্ধির অজুহাত। মে মাস থেকে 3 সার কারখানা চালুর উদ্যোগ, আন্তর্জাতিক বাজারে সংকট। তেলের মূল্যবৃদ্ধির প্রভাব, পণ্য মূল্য স্বাভাবিক রাখতে জরুরি 5 উদ্যোগ। নিজস্ব আদালতে 2 নারীকে বেধড়ক প্রহার বিএনপি নেতার। মির্জাগঞ্জে এই নির্যাতনের একটা চিত্র তুলে ধরা হয়েছে পত্রিকায়। এক হাসপাতালেই ঘন্টায় আসছে 9 রোগী, হাম রোগীর কথা বলা হচ্ছে। একটা হামের শিশু সহ একটি অভিভাবকের ছবি দেখানো হয়েছে এখানে। এই ছিল মোটামুটি। আরো একটু খবর পড়িনি। একচেটিয়া ভাড়া বাড়ানোর পায়তারা চলছে যাত্রী কল্যাণ সমিতির একটা অভিযোগের খবর। একচেটিয়া ভাড়া বাড়ানোর একটা পায়তারা চলছে। দাম ও সরবরাহ বাড়ার ঘোষণাও কমেনি জনদুর্ভোগ, পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন। আসলে এই তেল জ্বালানি নিয়েই কিন্তু সব দুর্ভোগটা, কিন্তু সারা পেপারের যে অন্যান্য যে জিনিসের দাম বাড়ছে, বোঝা যাচ্ছে তেলকে কেন্দ্র করিয়াই, এই জ্বালানিকে কেন্দ্র করিয়াই। আসছি আপনার কাছে আজকে খবর বিশ্লেষণের জন্য। প্রথমেই এই যে নেতিবাচক খবরটা, যে গুম কমিশনের স্পর্শকাতরতার তথ্য প্রমাণ, 24 কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে। না, এটা আসলে খুবই স্পষ্ট আর কি। এটা ইয়েগুলা তথ্য প্রমাণ গুলা যদি সুরক্ষিত না থাকে, তাইলে এগুলার আলামত অনেকটা ধ্বংস হয়ে যায়।
এই জন্য সময় অনেক চলে যাচ্ছে, বিদায় এগুলারে সুরক্ষার আওতায় এনে সুরক্ষা এবং দ্রুত বিচার যদি বিচার কার্যটা নিষ্পত্তির দিকে নেওয়া উচিত। এগুলাকে কোনোভাবে কালক্ষেপণ করা উচিত নয়, নাহলে দেশে একটা কি বলে একটা অশান্তির সৃষ্টি হবে, মানে রাজনৈতিক একটা টানাপোড়েন সৃষ্টি হবে। এই জন্য সব বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তার নিজের এলাকায় বগুড়াতে গিয়েছেন, কিছু দল জনগণকে বিভ্রান্ত করছে। বগুড়ার জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকালকে উনার নিজ জন্মভূমি এখানে অনেক জনসভাও করেছেন, খাল খনন কর্মসূচি আর অনেকগুলা কাজ উনি উদ্বোধন করেছেন, এবং ইভেন উনার যে গ্রামের নিজ জন্মস্থান এই যে কি বাগবাড়ি বোধহয় গ্রামে, বগুড়ার গাবতলীতে বোঝা নাকি, গাবতলী উপজেলার ওই গ্রামের নাম এটা, এখানে একটা হসপিটালও উদ্বোধন করা হয়েছে। আসলে খুবই প্রাণবন্ত ছিল কালকে বগুড়ার কার্যক্রমগুলো, সাজ ছিল এবং ব্যাপক জনগণের উপস্থিতি ছিল, এবং উনি একটা গতানুগতিকতার বাইরে একটা নতুন ধারা এবং একটা উদ্ভাবনী চিন্তা নিয়ে দেশকে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। তারেক জিয়ার জন্ম মানেই হচ্ছে জিয়াউর রহমান থেকে, জিয়াউর রহমানের নিজস্ব জায়গা, এখানে তারেক জিয়া এখানে স্বাভাবিকভাবেই একটা নতুন একটা উৎসাহ উদ্দীপনা আমাদের যে বগুড়ায় দেখা গেছে, এবং বগুড়াকে তো আরো সিটি কর্পোরেশন হিসাবে গতকালকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে, মানে বগুড়ার উন্নয়নকে গতিশীল করার জন্য। স্বাভাবিক যে যেখানে জন্ম নেই সেই জন্মস্থানটাকেই একটু ভালো করে দেখার একটা সুযোগ থাকে এবং দেখানো হয়। আমাদের দেশের একটা সিস্টেমও চলে আসছে এটা। আরেক যে দেখার অত্যন্ত সাধারণ বেশি সেখানে নিজের সাদামাটা চলাফেরা করেন, সব মিলে কার্যক্রম গুলা যে গতকালকে করা হয়েছে এরই আদলে যদি সারা দেশব্যাপী কাজগুলা সৃজন করা হয়। সুন্দর একটা কথা বলছেন, এই আন্দোলনে যদি সারা দেশ উনি তো একটা প্রতীক হিসাবে কাজ করছেন। উনাকে অনুসরণ করে আমাদের যারা রাজনীতিবিদ আছেন, সমাজসেবী, গণপ্রতিনিধি, সরকারি আমলা যারা আছে, সবাই মিলে যদি সমান্তরালভাবে আমরা কাজ করে যাই, ইনশাল্লাহ দেশ সামনের দিকে। আপনারা জানেন যে বিএনপি থেকে 36 জনের আসলে মনোনয়ন প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্যাগ ও যোগ্যতার মূল্যায়ন বিএনপির, আপনি এ ব্যাপারে সঠিক মূল্যায়ন হয়েছে কিনা বলে মনে করেন কিনা? মূল্যায়নটা যেভাবে সবাইকে নিয়ে তারা সরাসরি স্থায়ী কমিটির সামনে সাক্ষাৎকার হয়েছে, তাদের বক্তব্য শুনেছেন, তবে ত্যাগ এবং যোগ্যতার মূল্যায়ন সত্যি হয়েছে। তো যারাই হয়েছেন আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু সিলেটবাসীর সিলেট ডিস্ট্রিক্টের পর্যায় থেকে একজন নারী মানে যারাই হোক এরা একজন মৌলভীবাজারের অধিবাসী, একজন সোনারুঘাটের নাগরিক। তো আমার ইচ্ছা ছিল আর কি সিলেটবাসীর সবারই এটা সুপ্ত প্রত্যাশা ছিল সিলেট সুনামগঞ্জ নিয়ে অন্তত পক্ষে, সিলেট এর যারা বা সুনামগঞ্জের করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, এদের থেকে একজনকে মনোনয়ন করলে আর একটু ভালো হতো আর কি। এটাই সুন্দর। আপনি যেহেতু এই রাজনীতির সাথে মোটামুটি ভাবে আপনার একটা সম্পৃক্ততা আছে, আপনার এই মেসেজটুকু হয়তো আগামী দিনে কোনোভাবে হয়তো পূরণ হতেও পারে। যারা আসছেন তারাও কাজ করেন, দেখি আমরা মূল্যায়ন ইনশাল্লাহ সময়। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় একটা খবর, এই যে পণ্যের বাড়তি দামে ক্রেতা হাসপাস, কিন্তু সংকট হচ্ছে জ্বালানি তেল নিয়ে। বাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বেড়ে যাবে, কারণ এটা একটা মূল চালিকা শক্তি। তেল একটা অক্সিজেনের মতো রাষ্ট্রের। এই তেলের যে বৈশ্বিক যে মানে মন্দার কারণে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে তেলের বাজারে যুদ্ধ বিগ্রহ নানাবিধ কারণে আমাদের দেশ তো অনেকটা মানে আমদানি নির্ভর, এই জন্য গিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। তবে আমরা চাইবো অন্যান্য যে পণ্যের আয় বাড়ানোর এবং কর্মক্ষেত্রে ওই যে কর্মসংস্থান সৃষ্টির তেমন উদ্যোগ আমরা দৃশ্যমান দেখছি না। এই জায়গায় যদি আরো পণ্যের দাম বাড়ে তো মানুষ এমনিতেই বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস একটা সয়াবিন তেল যেটা দিয়ে রান্না বান্না হয় প্রতিদিন, সেটা প্রয়োজন। এই তেলের দাম বাড়বে বলে পত্রিকায় কিন্তু গত পরশুদিন খবরই এসছে। মানুষ কিন্তু একটু এটা ওই যে হাসপাস কথাটা আসছে, সেটাই আমরা চাইবো না যে পণ্যের দামটা বাড়ুক, আমরা এটা চাই না। জনগণ যেভাবে আছে বাজারকে স্থিতিশীল রাখার জন্য আমরা প্রত্যাশা রাখি। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া ভালো কাজ করার জন্য অনেক উদ্যোগ দিয়েছে, আপনিও বলছেন কালকে বগুড়া থেকে। এর মধ্যে দেখেন দলের মধ্যে একটা সমস্যা, নিজস্ব আদালতে 2 নারীকে বেধড়ক প্রহার বিএনপি নেতার, একজন বিএনপি নেতার। এই সময়ে যেহেতু একটা নতুন সরকার এসছে, আপনি সাংবাদিকের চোখে আসলে বিষয়টা হচ্ছে বিএনপি একটা বিশাল দল, এখানে অনেক লোক আছে নিজস্ব স্বার্থ চরিতার্থের জন্য বিএনপিতে অংশগ্রহণ করে। এই যেটা ঘটেছে এটা যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং মানে সত্যিকারে নিবিড় তদন্ত করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, না নিলে ভবিষ্যতে এই মব প্রবণতা যেটা
এটা আরো বৃদ্ধি পাবে, এটা আমরা দেখতে চাই না। সমাজে দুর্বল হোক সবল হোক, যার যে সহ অবস্থানে মানে বেঁচে থাকতে হবে। আর বিশেষ করে নারী সমাজের প্রতি আক্রমণটা একটা জাতির, বুঝছেন, এটা নারী সবার জন্য খারাপ, কিন্তু নারীর জন্য আরো খারাপ। নারী এবং শিশুরা আমাদের যে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, তাদের প্রতি আমাদের মমত্ববোধ, মায়া মহব্বত সবারই থাকা উচিত। একটি কথা ভাই, রহিম ভাই, নিজস্ব আদালত, অর্থাৎ তার একটা আদালত, যেখানে আদালত আছে সেখানে আবার ব্যক্তিগত একটা আদালত, কত বড় ব্যক্তিগত আদালত না, ব্যক্তিগত তার হয়তো মানে যেটা আছে, আমরা বিতরণ করি নাই, এটা আমরা দেখতে চাই না। এইটা হলে কি জাতীয়ভাবে আমরা চাই দেশের সর্বক্ষেত্রে, হ্যাঁ, আমাদের পুলিশ বাহিনী, র্যাব, আর্মি, যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, আইনের উপরে তুলে দেওয়া হবে, আইনের আওতায় নেওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জাতীয় পত্রিকা শেষ করে সিলেটের স্থানীয় দৈনিক একটু আসি। স্থানীয় দৈনিক প্রথমে নিচ্ছি জনতা বার্তা, সিলেটের সবচেয়ে পূর্বকোণের পত্রিকা জনতা বার্তা। সুখবর দিল সিলেটে গ্যাস ফিল্ড, 9টি কূপ থেকে গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু, আমাদের জন্য আশার সঞ্চার যোগাচ্ছে এই খবর। এই সময়ে আসলে এই যে সংবাদটা, আসলে এটা কি বলে, যে আশার আলো প্রজ্বলিত হচ্ছে। এই আমিও চাচ্ছি যে আমাদের দেশে যে সম্ভাব্য গ্যাস কূপগুলো আছে, যেটা বাপেক্স এর মাধ্যমে এইগুলাকে অনুসন্ধান করে আমাদের গ্যাস কূপ বৃদ্ধি করতে হবে। কারণ সবসময় আমাদের বাইরে আর বিদেশের কাছে নির্ভরশীলতা কমিয়ে আমরা স্বনির্ভর জাতিতে রূপান্তরিত হবে, এটাই স্বাধীনতার মূল লক্ষ্য। এই দিকে আমাদেরকে এগোতে হবে। অনেক অনেক ধন্যবাদ ভাই। এই যে গ্যাসটা আমাদের সিলেটের উৎপাদন, সিলেটে গ্যাসটা বেশি, সারা বাংলাদেশের তুলনায় সিলেটে বেশি, অথচ সিলেটে কিন্তু এখনো কোনো গ্যাসের সংযোগ দীর্ঘদিন থেকে হচ্ছে না। এই ধরনের আমি আশা করব এই পত্রিকায় এই কথা যখন আপনি উঠাইছে, সবচেয়ে বেশি হলে বৃহত্তর জনতা, যেখানে সিলেট গ্যাস ফিল্ড, আরো অনেক নতুন নতুন আবিষ্কার, সবচেয়ে বেশি সেখানে দেশে পরবাসীর মতো বৃহত্তর জনতা বলতে কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, হ্যাঁ, এই যে অঞ্চলটা গোয়াইনঘাট, যেখানে সেখানেই তারা পাচ্ছে না, তার মাটির নিচে দিয়ে পাইপের লাগছে। আমরা আজকে আশা করতে পারি এবং সরকারের কাছে দাবিও করবো পত্রিকার এই নিউজ, আমরা আশাবাদী যে এই 9টি কূপ থেকে প্রচুর গ্যাস উত্তোলন করা হবে এবং বিশেষ করে অত্র এলাকার মানুষ যেন ঘরে ঘরে গ্যাস পায়, সেই দাবিটুকু ঘরে ঘরে বিশেষ করে উপজেলা সদর, বড় বড় যে বাজার গুলো আছে, হ্যাঁ, এইখানে প্রাথমিক উৎপাদন কেন্দ্র কিছু কিছু জায়গাতে যাচ্ছে, সেগুলো সেটাই সেটা হওয়া উচিত। সুন্দর একটি খবর আমরা আজকে প্রথমে পড়লাম একটা জনতা বার্তায়। এই ধরনের সুখবর পড়লে সবাই খুশি হবে, আমরাও খুশি। সেটাই। সিলেটে মাসব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, হামের টিকা দেওয়া শুরু হয়ে গেছে মাসব্যাপী, আশা করি এটা প্রকটটা কমে আসবে। সংরক্ষিত আসন মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত, যেটা আমরা জাতীয় পত্রিকায় পড়েছি। এখানে সিলেটের অর্থাৎ হবিগঞ্জ এবং মৌলভীবাজারের হচ্ছে সিলেট বিভাগীয় সংরক্ষিত আসনের জন্য এই মহিলাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সিলেট বিভাগ, হজরত হচ্ছে মৌলভীবাজারের ওনাদের যে আসল বিন্যাস হবে, এটা হলো যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই 6টা জেলায় মিলে আমাদের সিলেট বিভাগ। এই দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন তাদেরকে 2টা জেলা নিয়ে একটা আসল বিন্যাস হবে। এর মধ্যে আবার দেখুন জামাতেরও সিলেট থেকে প্রার্থী আছে, মানে একজন মনোনীত হয়েছেন। এটা তারা বসে এটা মানে কোন দিকে দিবে, জামাত থেকে একজন আসুক, আরো নারী নেতৃত্বরা এগিয়ে আসবে এবং তাদের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হবে, এই প্রত্যাশা আমাদের। অন্যান্য খবর, কোম্পানিগঞ্জে আরিফুল চৌধুরীর নাম আসতে লাগছে একজন কর্মবীর মানুষের কথা মনে পড়ে। বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে কঠোর অবস্থানে সরকার। আসলে আরিফ ভাই যেটা করার চেষ্টা করে সেটা করে ছাড়ে, কিন্তু এ ব্যাপারে আপনার সেটাই, উনি আসলে আমি বলবো একেবারে নির্বাচনী এলাকা থেকে শুরু করে সিটি এলাকা, রাজধানী, পার্লামেন্ট, সব জায়গায় তিনি সমান্তরাল ভাবে গতিশীল ভাবে কাজ করে যাচ্ছেন। গতকালকেও তিনি জনতাপুরে হামরুবেলা টিকা উদ্বোধন করেছেন, এরপরে 2টা কারখানা উদ্বোধন হয়েছে, আবার কোম্পানিগঞ্জেও অনেকগুলো। এটা তো স্থানীয় হবে, কিন্তু এই যে বিদেশি কর্মসংস্থান, আন্তর্জাতিক বিদেশি যে প্রতারণা হচ্ছে, এটা যদি আরিফ সাহেব যদি কঠোর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, সরকার বলবেন, এবং যারা যাচ্ছে ব্যক্তি বিশেষে ওই যে ফ্রি ভিসা বলে অনেক লোককে এক কাজের কথা হইয়া আরেক কাজে নিয়ে যায়, এতে করে অনেক মানুষ আজকে বহির্বিশ্বে কর্মহীন অবস্থায় আছে। মানে কি বলবো, কাজ নাই। বিশেষ করে সৌদি আরবে অনেকে জানেন ওই যে কর্মহীন অবস্থায় কিভাবে আছেন। এটা নিয়েছেন, এটাকে আমরা ধন্যবাদ জানাই। সুনামগঞ্জের সবসময় কিন্তু ভালো খবর আমরা পাই।
ফসলের জায়গা, হাওয়ার বাতাসা। এখানে দেখেন 20 বছরে নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক, সেতু হয়েছে সংযোগ সড়ক এখনো হয়নি। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় একটা ঘটনা। এই ধরনের বিষয় আমি বলি, এগুলো আগে আমি ব্যক্তি বিশেষে উদ্যোগ নিয়ে হয় কি, ধরেন রাস্তা নাই মধ্যখানে ব্রিজ বসাই দিচ্ছেন, এই ব্রিজে উঠাও না যায় না, নামাও যায় না। অতীতে এই ধরনের এটা কি কসমেটিক উন্নয়ন হয়েছে। এখন সরকার আন্তঃ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছেন, এলজিডি বলেন, রোডস এন্ড হাইওয়ে বলেন, বিএডিসি বলেন বা উপজেলা পর্যায়ে যেখানে যে পরিমাণ ব্রিজ লাগবে এই পরিমাণ ব্রিজই কত টাকা দিয়ে করতে হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। এখন আর ওই ধরনের হওয়ার চান্স নাই। যা হয়েছে ওইগুলাকে জনগণের টাকা দিয়ে কাজে লাগাইতে হইলে ওই মাটির রাস্তা করে সংযোগ দেওয়া জরুরি বা উচিত। উপজেলা থেকে উদ্যোগ। সুন্দর একটি পরামর্শ এসেছে আপনার বক্তব্য থেকে। শেষ পৃষ্ঠায় একটু খবর শুনি। এখানে খালগুলো সেচের আওতায় আনতে পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখবে জনতাপুর আরিফুল যদি এই খাল খননের আওতায় অবশ্য এখন খাল খননটা আসলে এটা বৈপ্লবিক গ্রামীণ অর্থনীতির প্রবাহ গতিশীল হবে নিঃসন্দেহে, কিন্তু বিভিন্ন জায়গায় এই খালগুলা অপদখলের শিকার হয়েছে। ব্যক্তি বিশেষে ভরাটের কারণে অনেকে কি করছে, বাড়ির মধ্যে ঢুকাই দিছে, কেউ ক্ষেতের পর্যায়ে নিয়ে নিচ্ছে। এইগুলাকে আমি মনে করি পুনঃখনন কথার মানে কি এটা ভরাট হয়ে গেছে। হ্যাঁ, এটা আল্লাহর সৃষ্টির জগৎ থেকে খাল ছিল, নদী ছিল, পলি আসার কারণে ওই যে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ডলের এখানে ফসল ভালো হতো। আর ওই যে অপরিকল্পিত বালুপাত উত্তোলনের কারণে ওইগুলা বালুগুলা পানির সাথে এসে ভরাট হয়ে গেছে। এখন সরকারের উচিত প্রথমে সবগুলা খাস, বিল, জলাশয়, নদী ওইগুলাকে জরিপ দিয়ে চিহ্নিত করে তার একটা কালার থাকবে, সবুজ হোক, লাল রং হোক, পিলার দিয়ে ওই জায়গায় স্থান চিহ্নিত করা উচিত। না হইলে অনেক জায়গায় দেখবেন দাঙ্গা হাঙ্গামা হওয়ার আশঙ্কা রয়েছে। আশা করি আরিফুল এটা উদ্যোগ সারা দেশে যে কথাটা বলেছেন সেটা জনগণের এটা ফল পাবে, সুফল। এটা ফল, এটা জাতীয় প্রোগ্রাম, ইনশাল্লাহ এটা থেকে পাবেন। এবং বিশেষ করে দেখেন আমাদের যে পানিতে যে আমরা বলি যে জীব প্রজাতি যারা, তাদের তো বসবাস করার জায়গা নাই। জমি যেখানে ফসল সেখানে, পানি যেখানে মাছ সেখানে হবে। এই পানিতে পর্যাপ্ত মাছ না থাকে, আজকে থেকে ময়মনসিংহ বগুড়া থেকে যদি সিলেটে মাছের গাড়ি না আসে, আপনি কাজের বাজারে গিয়ে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। একসময় কিন্তু সিলেটের মাছ ছিল, প্রচুর মাছ ছিল, নদী নালায় খাল বিলে মাছের বাড়ি হচ্ছে জলাশয়। এই জলাশয় যদি সে বসবাস করতে না পারে, ভরাট হয়ে যায়, সে তো পালিয়ে যাবে, না হলে দুর্বৃত্তাররা মেরে ফেলেন। সিলেট সদর থেকে যিনি এমপি হয়েছিলেন, এখন সে হচ্ছে আমাদের বাণিজ্য মন্ত্রী, ওনার একটা পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন প্রকল্প শেষ করার তাগিদ। এই যে একটা কথা বলছিলেন, যে আগেই বলছিলেন যে কসমেটিক কাজ হয়েছিল আর কি, এই পরিকল্পনা অনুযায়ী কাজ করার একটি প্রধান বাণিজ্য মন্ত্রী কিন্তু সবার কথার মধ্যে সৌন্দর্য আছে, কথা বা বাচন ভঙ্গি সবই ঠিক আছে, বাস্তবে দেখতে হবে পরিকল্পনা মাফিক হচ্ছে কিনা। এই যে উনি যেটা বলেছেন, উনি অত্যন্ত জ্ঞানী এবং খুব দায়িত্বশীল আমাদের সিলেট সদরের এমপি বাণিজ্য মন্ত্রী মহোদয়। উনার কথাটা আমরা চাই যে মাঠ পর্যায়ে ওই কাজে বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের টাকা সঠিকভাবে কাজে লাগে। আসলে উনি একজন প্লেন মেজাজের মানুষও আর কি, কথাবার্তায় খুব সাবলীল কথা। এই জন্যই ওনাকে 3টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি শান্তিগঞ্জের অশান্তির খবর। কিছু সবসময় আসে আমাদের সুনামগঞ্জের শান্তিগঞ্জে হামিদ টিকা পাবে 21,500 শিশু। এখানে একটা ভালো খবর বলা, শান্তিগঞ্জে একটা শনাক্ত করে প্রোগ্রাম সারা দেশব্যাপী সব এই পরিমাণ জরিপের আওতায় যে সমস্ত শিশুরা রয়েছে তাদের সবাইকে এই টিকাটা দিবে। গতকাল থেকে এটা উদ্বোধন হয়েছে, হামরুবেলা টিকাদান কর্মসূচি। আমরা চাই যে এটা রাষ্ট্রীয় উদ্যোগ, সবাই সচেতন হয়ে নিজ নিজ উদ্যোগে যার যার যে টিকাদান কেন্দ্র যেখানে দাব্য আছে ওইখানে গিয়ে যেন টাইমলি বাচ্চার টিকাটা দেন। এটা আমরা বিশেষ করে মা বোনদের প্রতি আমরা আহ্বান জানাই। অনেক অনেক। আরেকটি আমাদের দুঃখজনক সংবাদ আসছে পরিবেশ, কবি সেরামের মাতা আর নেই। সিলেটের সাহিত্য অঙ্গনের স্বনামধন্য কবি, তার মা মারা গিয়েছে। আমরা তার শান্তি কামনা করি আর কি। আজকে অনুষ্ঠানে জনতাবার্তা শেষ করে আরেকটি পত্রিকা আমরা হাতে নেই, শ্যামল সিলেট। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি শেষ পত্রিকাটি আজকে পড়ার, শ্যামল সিলেট। 36 নারী নেত্রীর হাতে বিএনপির মনোনয়নপত্র, চূড়ান্ত তালিকায় ঠাঁই পেলেন পরীক্ষিতরা। যেটা আমরা বলেছিলাম যে পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হয়েছে। সিলেটে এসএসসি পরীক্ষায় বসছেন 90,000 শিক্ষার্থী। এটা আরো বলা উচিত, আজকে থেকে যে এসএসসি
এবং সমমানের পরীক্ষাটা হচ্ছে, এটা সুষ্ঠুভাবে হোক আমরা প্রত্যাশা করি। এবং সিলেট দেখেন, আমাদের অনেকেই বলে থাকেন যে সিলেট শিক্ষাক্ষেত্রে পিছনে। আজকের আমাদের যারা প্রত্যাশী শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, সুষ্ঠুভাবে দেন এবং নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অর্জনের জন্য আমাদের এখানে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য আছে, এখানে খুবই আসছে, দুর্নীতি করলে 24 ঘন্টা এই মন্ত্রণালয়ে থাকতে পারবে না। ওনার আওতাধীন মিনিস্ট্রির মানে যারা কর্মকর্তা আধিকারিক আছেন তাদের উদ্দেশ্যে এটা। তবে একটা কথা কি, নকল প্রবণতা কিন্তু এখন আর নেই, নকলকের সিস্টেমও নাই এখন আর। এই শিক্ষামন্ত্রী একসময় যিনি প্রতিমন্ত্রী ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী, এই সময় যে নকলের ব্যবস্থাটা বন্ধ করে দিচ্ছে, সেই সময় কিন্তু একটা হিরো ছিল। কিন্তু এখন অনেক উপজেলায় বা এলাকা এলাকায় হয়ে গেছে, সিসি ক্যামেরা আওতায় এসেছে। বর্তমানে অনেকে অনেক জায়গায় বলতেছে নকল আর করতে পারবেন না, ইত্যাদি। নকল করার কিছু নকলটা হবে কেন? এখন যে পরীক্ষার সিস্টেম, এটা যে সৃজনশীল পদ্ধতিতে, নকল করার কোনো পদ্ধতি নাই এখানে আর কি। তো ডিগ্রি নিয়ে তো লাভ নাই। পদক্ষেপ নিচ্ছে, কোনো দুর্নীতি যেন না হয় পরীক্ষা হলে। এটা আমাদের শুভ লক্ষণ জাতির জন্য। সমাজের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা মন্ত্রী মহোদয় আছে, তারা যেহেতু সমাজের মানে দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা আছে, নিজ থেকে ইনশাল্লাহ সতর্ক হয়ে যাবে। আরো একটি খবর, অন্য মন্ত্রীর খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে আইনের আওতায় থাকতে হবে, এখানে দুর্নীতি তো উনি টলারেট করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এরকম ঘোষণা হলে দেশটা একটা শান্তির দেশ হবে বলে আমরা আশা করব। আরো খবর, সঠিক পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা শেষ করার তাগিদ, যেটা অন্য পত্রিকায় আমরা আলোচনা করছি। বাণিজ্য মন্ত্রীর বক্তব্য, জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার। কথাটার মানে তেল দিতে যায়, তেলের দাম বাড়িয়েছে সরকার, এই কথাটি কি বলা? এটা একটা কৌশলী কথা, রাজনৈতিক কথা। এই যে এত বেশি তেলের মোটামুটি ইয়ে ছিল, পাম্প গুলোতে পাওয়া গেছিল না, এখন সরকার তো এটা আন্তর্জাতিক এত ভর্তুকি দিয়ে তেল সাপ্লাই দিচ্ছে, তেল আনতে গিয়ে তেলের দামটা বাড়াইতে হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু মানে বাড়িয়ে আনা হচ্ছে, এখানে একটু বাড়াইতে হয়। এটা আসলে জাতীয় প্রেক্ষিতে আমাদেরকে মেনে নেওয়া উচিত। আর একটি মৃত্যুর সংবাদ পত্রিকা এসেছে, দোয়ারা বাজারে পুকুরের পানিতে ডুবে 2 বোনের মর্মান্তিক মৃত্যু। একই পরিবারে 2টি বোন। এরকম খবর মাঝে মাঝে আমরা শুনি। এটা অপমৃত্যু বলা হয়, এটা আমরা চাই না। আমরা এই পরিবার, আমরা স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি চাই। বিশেষ করে যাদের বাড়ির পাশে পুকুর আছে, জলাশয় আছে, এটাকে একটা প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দিয়ে রাখা উচিত। আর মানে পুকুরে গোসলের বেলায় অসাবধানতা অবলম্বন করা উচিত। হয়তো বর্ণনার মধ্যে থাকতে পারে যে কোনো একটা অসাবধানতাই দুর্ঘটনার মেইন কারণ। আপনাকে সতর্ক থাকতে হবে। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং এটা থেকে উপজেলা পর্যায়ে কিছু আর্থিক অনুদান মানে ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে দুয়ারাবাজার উপজেলায় যোগাযোগ করলে পাবে। অনেক অনেক ধন্যবাদ। শেষ চাই, আমাদের সময় আর এগোতে দিচ্ছেন আমাদেরকে। যারা সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না। বগুড়ার জন্য সবাই প্রধানমন্ত্রী বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একটি বক্তব্য এসছে এই ব্যাপারে। আপনি একটু বিশ্লেষণ করি, আমরা অন্য খবরে যাচ্ছি। নারী স্বাধীনতা, নারী বন্দিত্ব, আমরা চাই যে দেশের অর্ধেক নারী সমাজকে করে বসে রেখে একটা জাতি সমাজ এগুতে পারে না। এই জন্য তাদেরকে স্ব অবস্থানে থেকে সবাই মিলে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। এইটাই হলো বাস্তবতা, এটা হওয়া উচিত। ওরা শুধু ওই ব্যাগ মাস্টারির কাজে ঘরে বসে থাকবেন, এলে হবে না। ওদেরকেও আমাদের জাতি গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। আর বিশেষ করে এই যে সংস্কার, এই সমস্ত এটা বিশ্বব্যাপী যেগুলো মুসলিম দেশ কান্ট্রি রয়েছে, সেখানেও নারীরা পুরুষের পাশাপাশি বা পর্দানশীলতার সাথে থেকে কাজ করে যাচ্ছেন। ইন্দোনেশিয়া দেখেন, মালয়েশিয়া দেখেন, সব জায়গায় কাজ করছে। সংস্কার স্লোগান নয়, প্রকৃতপক্ষে নারী স্বাধীনতা। একটা উদাহরণ দেয়, আমাদের সিলেট অঞ্চলে কোন বাড়িতে গেলে মনে হয় পারিবারিক মুরগির ঘর পাবেন? আপনি যান বিভিন্ন জায়গায়, আপনার বাড়িতে একটা পারিবারিক মুরগির ঘর থাকবে, এটা দুধের গরুর খামার থাকবে, ছাগল টাগল পশুপালন ইত্যাদি ছোট সবকিছু নাই করে। ছাগলে এটা ডিস্টার্ব করে, আরেকজনের ফসল খেয়ে ফেলে। আসেন আপনি দুধের গাই, 5টা দুধের গাই পারলে এই পরিবারে আর অভাব থাকতে পারে না। আপনি এখন যে ফার্মি জাতের মুরগ বের হয়েছে, হ্যাঁ, যেটা অস্ট্রেলিয়ার জঙ্গল থেকে এই প্রজাতি আনা হয়েছে, আপনি বাড়িতে একটা পরিকল্পিত মুরগের ঘর করে রাখেন, এটা ওই মহিলারা চালাবে। সুন্দর একটি বক্তব্য। প্রিয় দর্শক, রহিম ভাই নিজেই একজন খামারি, অর্থাৎ একটা উনি চালাচ্ছেন এই ধরনের কি যেন প্রতিষ্ঠানটা আপনার নাম? আপনার কথাগুলো অবশ্যই সেটা মূল্যবান কথা হবে। আর নিজে একটি বাড়ি একটি খামার, আপনাকে শুধু এই 5 লক্ষ টাকা দিয়ে গড় ভাড়া নিয়ে আপনি দোকান দিতে হবে না। আপনার বাড়িতে মুরগ করবেন,
মোবাইলে মুরগ বিক্রি হয়ে যাবে। অবাক হবেন। আমাদেরকে আর অগ্রসর হওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, আমরা যতটুকু এই সময়ের মধ্যেই, আমাদের যে নির্দিষ্ট সময় থাকে, সময়ের মধ্যে খবর সুন্দর বিশ্লেষণ শুনলাম। শেষে দেখি পিআইন এগ্রো ফার্ম এর মালিক হিসাবে এই যে একটা বক্তব্য যেটা দিলেন, এটা জনগণের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। প্রত্যেকটা বাড়িতে যেন একটা করে একটা খামার থাকে, ছোটখাটো একটা খামার থাকে, এই প্রত্যাশা রেখেই আমাদের অনুষ্ঠান আজকে শেষ করলাম। শেষ করার আগে আমি একটু বলবো, শেষ করিনি এখনো, আমাদেরকে আজকে সহযোগিতা করলেন সম্প্রচারে বশিকপুর মধ্যবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দীর্ঘ সময় ব্যয় করে আমাদের দর্শকরা যে অনুষ্ঠান শুনলেন তাদেরকে স্পেশালি আমরা ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাদেরকে দেখে হয়তো সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।